Hello students, welcome to Technocraft Civil Service Academy. আমি নীলাদ্রি পাল, Technocraft Civil Service Academy একজন ফ্যাকাল্টি মেম্বার। তো আজকে তোমাদের ICTS যে পরীক্ষাটা সবেমাত্র প্রিলিম রেজাল্ট বেরোলো, তো যারা তোমরা মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো যারা ICTS পরীক্ষা প্রিলিমস পাস করেছো তাদের তরফ থেকে আমাদের যে ইনস্টিটিউট টেকনোক্রাফট সিভিল সার্ভিস একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে বিশেষ শুভেচ্ছা, এবং যারা মেন্স পরীক্ষায় বসবে তাদেরকেও আগাম বেস্ট অফ লাক। তো আজকে তোমাদেরকে এই যে ICTS যে সুপারভাইজার যে এক্সাম, ওটার মেন্সের যে সিলেবাস, তো সিলেবাস নিয়ে ডিসকাস করব। তো প্রথমত যে সমস্যাটা হচ্ছে যে ICTS যে মেন্সের যে পরীক্ষাটা, এটা এবছরই প্রথম হচ্ছে। তো অনেক স্টুডেন্টদের কাছে এটা একটা বড় ধোঁয়াশা যে কোশ্চেন প্যাটার্নটা কী হবে, এবং এই পরীক্ষার বিশেষ করে তোমাদের পেপার 3 যে পেপারটা আছে, যেটা জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কোশ্চেনগুলো কেমন হবে বা কোশ্চেনের মার্কস ডিভিশনগুলো কী হবে সেটা সম্বন্ধে কারোরই জানা নেই। তো সেক্ষেত্রে সেগুলো নিয়েই আজকে ডিসকাস করব। তো আজকে যে আমি ভিডিওটা করছি সেটা আজকে আমার এটা ইন্ট্রোডাকশনারি ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমি টপিকস ওয়াইজ ওগুলো ডিটেলসে ডিসকাস করব। তো তোমাদের সিলেবাস সম্পর্কে আশা করি সবাই জানো। তোমাদের যে মেন্স যে পরীক্ষাটা হবে সেটা টোটাল 400 মার্কসের হবে, এবং এখানে 4টি পেপার রয়েছে, এবং প্রত্যেক যে পেপারই 100 মার্কস করে ক্যারি করছে। তো টোটাল 400 মিনস 100 × 4 = 400। আচ্ছা, পেপার 1-এ যেটা আছে, পেপার 1-এ তোমরা জানো সেটা হচ্ছে ইংলিশ, আর ইংলিশটা সবার কাছে একটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশের যে সিলেবাসটা দিয়েছে এটা ক্লাস 12 সিলেবাস। ক্লাস 12 মানে তোমরা যে বোর্ডে পড়ো না কেন, অর্থাৎ কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করছো, কেউ ICSE বোর্ড থেকে বিলং করছো, কেউ CBSE বোর্ড থেকে বিলং করছো, তো তোমাদের ক্লাস 12-এ ইংলিশের যে সিলেবাসটা আছে ওই সিলেবাস ফরম্যাটেই করা। তো এক্ষেত্রে আমি মনে করি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ে এসছো তো তাদের ক্ষেত্রে বেশি হেল্পফুল, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাসটা আছে ওখানে বিশেষ করে থিসিস এটা একটা কমন টপিক। আর সেকেন্ড যেটা আছে রিপোর্ট রাইটিং যেটা আসে সেটা বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, যে কারেন্ট যে টপিকগুলো রয়েছে সেটার উপর বেস করে রিপোর্ট রাইটিংগুলো আসার একটা পসিবিলিটি আছে। আচ্ছা, থার্ড যেটা রয়েছে ট্রান্সলেশন। ইংলিশের ক্ষেত্রে যে ট্রান্সলেশন আছে সেটা ইংলিশ টু বেঙ্গলি করতে হবে। আর ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। আচ্ছা, গ্রামার যেটা আছে, গ্রামার বেসিক্যালি যেটা দিয়েছে সিলেবাসটা তোমার ক্লাস 12-এ দিলেও তোমাদের গ্রামার যেটা, এটা তোমাদের মানে বলতে পারো ক্লাস 6 to 12 বলতে পারো। তো বেসিক্যালি যে গ্রামারের যে বেসিক যেগুলো আছে, বিশেষ করে তোমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সলেশন অফ সেন্টেন্স। তো আরেকটা যেটা ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হচ্ছে ফ্রেজাম ইডিয়মস। কারণ ফ্রেজাম ইডিয়মস এমন একটা জিনিস যেটা গ্রামারের ক্ষেত্রেও হেল্প করে, এবং সেটা রাইটিংয়ের ক্ষেত্রেও বিশেষভাবে হেল্প করে। আর আরেকটা যেটা ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে এরর কারেকশন, ওটা স্পটিং এরর। আর এররটাকে ভালো করে জানতে গেলে তোমাকে গ্রামারটা খুব ভালো করে জানতে হবে। গ্রামারের মধ্যে বিশেষ করে আর্টিকেল, বিশেষ করে স্পার্সল স্পিচ ব্যাপারটা, স্পার্সল স্পিচের যে 8টা স্পার্সল স্পিচ রয়েছে, 8টা স্পার্সল স্পিচকে ভালো করে তোমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে এখানে টোটাল মোটামুটি 4টা থেকে 5টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো যার যেটা ল্যাঙ্গুয়েজ সে সেই ব্যাপারে পরীক্ষা দিবে। যার বেঙ্গলি সে বেঙ্গলি দিবে, যার নেপালি সে নেপালি, যার উর্দু সে উর্দু দিবে। আর সিলেবাস তো একই আছে, বিশেষ করে ইংলিশের যা সিলেবাস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সেম সিলেবাস, মানে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, তারপর ট্রান্সলেশন আর গ্রামার। আর তোমাদের যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যেহেতু সবার আলাদা সাবজেক্ট, তো সেখানে গ্রামারের সিলেবাসটা দেওয়া হয়। তো গ্রামারের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, ইংলিশের যে গ্রামারের পোর্শনটা আছে সেটাকে তোমরা ভালো করে ফলো করতে পারো। আচ্ছা, এটা একটা পোর্শন গেল। আচ্ছা, থার্ড পেপার যেটা আছে, থার্ড পেপারটাই খুব গুরুত্বপূর্ণ। থার্ড পেপারটাই গুরুত্বপূর্ণ এই কারণে যে থার্ড পেপারটাই অনেকের কাছে একটা বড় ধোঁয়াশা। কারণ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের কথা যদি বলি, সেটা তোমাদের যে আদার্স যে PSC কম্পিটিটিভ এক্সামগুলো হয়, PSC কম্পিটিটিভ এক্সাম বলতে বিশেষ করে PSC মিসেলেনিয়াস যে এক্সামটা, WCS যে এক্সাম যেটা আছে, ওই এক্সামের সিলেবাস বাংলা ইংলিশ বিশেষ করে পেপার 1 আর পেপার 2 সিলেবাস সেম। তো ওই পরীক্ষার কোশ্চেন পেপারগুলো যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো তোমরা ফলো করো তাহলে তোমাদের ক্ষেত্রে বিশেষভাবে হেল্পফুল হবে। কিন্তু জেনারেল স্টাডিজ যে পেপারটা রয়েছে, সেই জেনারেল স্টাডিজের পেপারগুলো তোমাদের ডেসক্রিপটিভ ফরম্যাটেই হবে,
কিন্তু কোশ্চেন প্যাটার্ন কী হবে সেটা নিয়ে অনেকে ধোয়াশা। তো সেই পেপারটা নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো আজকে আমরা পেপার 3 ডিসকাস করছি জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, জেনারেল স্টাডিজে দেখো প্রথম যে টপিকটা দিয়েছে, প্রথম টপিকটা হচ্ছে লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ। তো লাইফ সায়েন্স তোমাদের এই সাবজেক্টটা সবার কাছে একটা কমন সাবজেক্ট। তো লাইফ সায়েন্স বলতে এখানে ন্যাচারালি দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে বোটানি, একটা হচ্ছে জিওলজি। বোটানি মিনস দ্য স্টাডি অফ প্ল্যান্টস অ্যান্ড জিওলজি মিনস স্টাডি অফ অ্যানিমালস। তো সেক্ষেত্রে তোমাদের যে টপিকটা দিয়েছে তো স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ। তো নিউট্রিশন অ্যান্ড হেলথের মধ্যে যে মেন যে টপিকগুলো পড়ে তার মধ্যে বিশেষ করে ভিটামিন, মিনারেলস, এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। তো ভিটামিনের মধ্যে তোমরা জানো ভিটামিনের মধ্যে দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন, একটা হচ্ছে ফ্যাট সলুবল ভিটামিন। তো ফ্যাট সলুবল ভিটামিন যেটা আছে এর মধ্যে 4টা ফ্যাট সলুবল ভিটামিন আছে, তার মধ্যে ভিটামিন A, D, E, K এটা হচ্ছে ফ্যাট সলুবল ভিটামিন। আর ওয়াটার সলুবল ভিটামিনের মধ্যে ভিটামিন সি আর ভিটামিন বি। আচ্ছা, ভিটামিন বি তোমরা জানো হয়তো, ভিটামিন বি কে আরেকটা নাম যেটা বলে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্স বলতে কি বোঝানো হচ্ছে যে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B4, ভিটামিন B5, ভিটামিন B6 আর লাস্ট যেটা বলা হচ্ছে ভিটামিন B12, এটাকে বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। তো তোমাদের কোশ্চেন যেহেতু প্রথমে আসার সম্ভাবনা, তো সেক্ষেত্রে ধরো কোনো একটা কোশ্চেন লাইফ সায়েন্স থেকে 10 মার্কসে আসলো, সেই কোশ্চেনটাকে হয়তো 5+5 বা 7+3 বা 8+2 এইভাবে আসতে পারে। তো এক্ষেত্রে ধরো কোশ্চেন যেরকম ফার্স্ট যেটা ভিটামিন এ, ভিটামিন এর উৎস, এর গুরুত্ব, এর অভাবে এর ডেফিসিয়েন্সি, হোয়াট ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, এর অভাবে কী ধরনের রোগ হতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো আসারই সম্ভাবনা বেশি। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা টপিক সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস। আচ্ছা, বেসিক্যালি সত্যি কথা বলতে এই ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস এটা একটা খুব বড় টপিক এবং এটা খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই ICTS এক্সামের জন্য। বিশেষ করে এই পরীক্ষাতে যারা ক্যান্ডিডেট তারা সবাই ফিমেল। ঠিক আছে, তো ফিমেলদের জন্য এই টপিকটা জানা খুবই দরকার। তো আমি নেক্সট ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র এই টপিকের উপরে একটা ভিডিও দেবো, কারণ এই টপিকের উপর ভিডিও দিতে অনেকটা লেন্দি ভিডিও হবে। আচ্ছা, থার্ড যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে জেনারেল নলেজ। তো জেনারেল নলেজের মধ্যে যেটা দিয়েছে, জেনারেল নলেজের মধ্যে অ্যাকচুয়ালি দুটো পোর্শন পড়ে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ আর 2 নম্বর হচ্ছে জেনারেল সায়েন্স। আচ্ছা, জেনারেল স্টাডিজের মধ্যে কি কি পড়ছে? জেনারেল স্টাডিজের মধ্যে একটা হচ্ছে এখানে যেটা টপিক দিয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। মানে ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আছে, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে ন্যাচারালি 3টা ফেজ থাকে, একটা হচ্ছে অ্যানসেন্ট পিরিয়ড, একটা হচ্ছে মিডল পিরিয়ড, একটা হচ্ছে মডার্ন পিরিয়ড। আর মডার্ন পিরিয়ড যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম, যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। ঠিক আছে। অ্যাকচুয়ালি জেনারেল স্টাডিজ বলতে এখানে 4টা পেপার পড়ে, 4টা পেপারের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান ইকোনমি। কিন্তু তোমাদের ICTS এক্সামের জন্য এখানে শুধুমাত্র হিস্ট্রি মানে ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফি এই দুটোর উপরে মেন সিলেবাস দেওয়া আছে। ঠিক আছে। আর সায়েন্স যদি বলি, জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের ফার্স্ট যেটা পেপার দেওয়া আছে লাইফ সায়েন্স, যেটা মানে বোটানি, জিওলজি, এই পেপারটা। আর সেকেন্ড যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স বলতে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো পোর্শনই পড়ে। ঠিক আছে, এই দুটো পোর্শনই দেওয়া আছে। আচ্ছা, আরেকটা যেটা পেপার দেওয়া আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স এটা কিছুটা জিওগ্রাফির সাথে অনেক সাবজেক্টটা অনেকটা জিওগ্রাফি রিলেটেড আর কিছুটা বায়োলজি রিলেটেড। তো তোমাদের আশা করা যায় যে জিওগ্রাফি রিলেটেড যে টপিকগুলো রয়েছে প্লাস বায়োলজি রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেগুলোর উপর থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তো তোমাদের সিলেবাসে যে জেনারেল স্টাডিজ প্লাস জেনারেল সায়েন্স প্লাস আদার যে জিকে গুলো রয়েছে, আদার জিকে বলতে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা বড় ইম্পর্টেন্ট টপিক। এটা শুধুমাত্র ICTS না, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। তো তোমাদের ফার্স্ট টপিক ধরো ইন্ডিয়ান হিস্ট্রি ফর স্পেশাল ডিফেন্স অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। তো দেখো ইন্ডিয়ান হিস্ট্রি যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল যে পার্টটা রয়েছে এটা খুব বড় একটা পার্ট। তো সেটা অ্যাকচুয়াল যেটা ফেজ, যেটা ইয়ার যেটা স্টার্ট হচ্ছে সেটা 1757 টু 1947, মানে টোটাল নেয়ার অফ দিস 190 ইয়ার্স। এই 190 ইয়ার্স যে পার্ট এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। তো এক্ষেত্রে জানো তোমরা 1757 ফার্স্ট যেটা হয়েছিল দিস ইজ দ্য ব্যাটল অফ পলাসি, এবং ব্যাটল অফ পলাসি যেটা হয়েছিল সেটা নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের সাথে। রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেয়, কেননা সিরাজউদ্দৌলার বিশ্বস্ত একজন লোক যিনি ছিলেন মীর জাফর, ওর সাথে বিশ্বাসঘাতকতা করে সিংহাসন পাওয়ার লোভে। ঠিক আছে। তো ফার্স্ট বেঙ্গলদের ব্রিটিশদের বা ভারত অ্যাটাক ওদের শুরু হয়, তারপরে ওরা আস্তে আস্তে পুরো ভারতটাকে ওরা অ্যাটাক করে নেয়। ভারতকে অ্যাটাক করে বলতে আগে যেটা ছিল ভারতবর্ষ তোমরা জানো, মানে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার সব একসাথে ভারতের সাথে
ইনক্লুডেড ছিল, তো পরে পার্টিশন হওয়ার পর দেশ ভাগ হয়েছে। তো তোমাদের বেসিক্যালি 1757 থেকে 1947 পর্যন্ত যে ইম্পর্টেন্ট যে ফেজগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ফেজ বলতে ইম্পর্টেন্ট মুভমেন্ট বলতে প্রত্যেকটা মুভমেন্টে ব্রিটিশ বিরোধী মানে ব্রিটিশদের এগেন্সে ফাইট করার জন্য মুভমেন্টগুলো করা হয়েছিল। তো ব্রিটিশদের এগেন্সে ফাইট করার জন্য যে মুভমেন্টগুলো রয়েছে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে গান্ধী মুভমেন্ট। কেননা তোমরা যদি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো দেখো, পিএসসি ক্যাটাগরি বিশেষ করে, ওর মধ্যে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা একটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর। তো ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরে দেখবে ওখানেও যে কোশ্চেন প্যাটার্নটা জেনারেল সায়েন্সের ডেসক্রিপটিভ ফরম্যাটে কোশ্চেন হয়, এবং ওখানে প্রত্যেক বছরই মানে গান্ধী মুভমেন্ট থেকে অনেকগুলো কোশ্চেন এসছে। বিশেষ করে গান্ধী নন কমার্শিয়াল মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট, মানে এগুলো হচ্ছে কমন মুভমেন্ট বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। এই মুভমেন্টগুলোকে খুব ভালো করে জানতে হবে, এই মুভমেন্টগুলোকে খুব ভালো করে পড়তে হবে। এই মুভমেন্টগুলো থেকে আসার একটা বড় চান্সেস রয়েছে। তাছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা রয়েছে সেটা ভূমিকা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা হচ্ছে ভারতের প্রথম পলিটিক্যাল পার্টি, যেটা একজন ব্রিটিশ ভদ্রলোক, ওনার নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম, তিনি এটাকে ফর্ম করেছিলেন 1885-এ। এরপরে দুজন বাঙালি ভদ্রলোক, একজন হচ্ছে মেনরত ব্যানার্জি, সৌরভ ব্যানার্জি, এটাকে আরও ভালো করে এটাকে তৈরি করে। পরে কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে মডার্ন ফেজ, একটা হচ্ছে এক্সট্রিমিস্ট ফেজ। তো তোমাদের যে প্রথমে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো হোয়াট ইজ দ্য রোল অফ দিস মডার্ন ফেজ, হোয়াট ইজ দ্য রোল অফ দিস এক্সট্রিমিস্ট ফেজ। তারপর তোমরা জানো মডার্ন অ্যান্ড এক্সট্রিমিস্ট দুদের মধ্যে ক্লাস ছিল, তার মধ্যে থেকে সবচেয়ে বড় ক্লাস যেটা ছিল সুভাষচন্দ্র বোস এবং গান্ধী, এই দুজনের মধ্যে একটা বিশাল বড় এক লেভেলের একটা ক্লাস ছিল। এবং এই ক্লাসের ফলে কি হয়েছিল যে মেন যেটা হয়েছিল, সুভাষচন্দ্র বোস কংগ্রেসের যে বিভিন্ন সেশনগুলো হয়েছিল সেই সেশনে পট্টবী সিদ্ধারামাইয়া যিনি ছিলেন তাকে সুভাষচন্দ্র বোস হারিয়ে দেয়, এবং হারানোর পরে গান্ধী যেটা মন্তব্য করে সিদ্ধারামাইয়া হার মানে আমার হার। তারপর সুভাষচন্দ্র বোস কংগ্রেস ত্যাগ করলো, ত্যাগ করে ও নিজে একটা পলিটিক্যাল পার্টি বানানো ফরওয়ার্ড ব্লক। তারপরে ও যেটা করতে চেয়েছিল যে বাইরের কান্ট্রির হেল্প নিয়ে ইন্ডিয়াকে অ্যাটাক করা, মানে ব্রিটিশের এগেন্সে অ্যাটাক করা, সে ওরকম একটা প্ল্যানও করেছিল। এবং সেক্ষেত্রে গান্ধী এবং নেহরু দুজনে ওকে সহমত দেয়নি, কারণ ওদের পুরো ব্যাপারটাই ছিল নরমপন্থী, মানে মিউচুয়াল, ওরা চেয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে। তারপরে সুভাষচন্দ্র বোস ভারত ত্যাগ করলো, তোমরা সবাই জানো। ত্যাগ করে ও যেটা বানিয়েছিল, অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বোসের ক্ষেত্রে একটা প্রথমে কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য মেইন রোল অফ আইএনএ ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর আজাদিন ফোর্স। এটার মানে ভারতীয় স্বাধীনতা লাভের ক্ষেত্রে জাতীয় যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদিন ফোর্স যেটা রয়েছে সেটার মেন রোলটা কোথায়, এটার মেন ভূমিকাটা কি। তো এই ক্ষেত্রে যেটা তোমাদের বলতে হবে যে অনেকে যেটা ভুল করে যে আজাদিন ফোর্স মানে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা সুভাষচন্দ্র বোস নিজেই তৈরি করেছে, এটা কিন্তু নয়। অনেক স্টুডেন্ট এটা ভুল করে আসে। অ্যাকচুয়ালি এটা মেন ফাউন্ডার ছিল রাজবিহারী বোস এবং ক্যাপ্টেন মোহন সিং। তো এই কোশ্চেনটা অ্যান্সারটা তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে, এটা আসার একটা বড় চান্সেস রয়েছে। বিশেষ করে গান্ধী মুভমেন্ট আর দ্য রোল অফ আইএনএ, এই দুটো খুব ইম্পর্টেন্ট টপিক। আর আরেকটি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল 1905 to 1911। আর গান্ধীর আরেকটা যেটা মুভমেন্ট ছিল স্বদেশী বয়কট মুভমেন্ট, ওটাও ভালো করে তৈরি করতে হবে। আর আরেকটা মেন টপিক যেটা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মিনস দ্য রিভোল্ট অফ 1857 রিভোল্ট নিয়ে এটা নিয়ে একটা বড় বিতর্ক রয়েছে। অনেক ঐতিহাসিক যেমন অমলেশ ত্রিপাঠী, শশীভূষণ চৌধুরী বা রমেশচন্দ্র মজুমদার, এদের মতো বড় বড় ঐতিহাসিকগণ এই রিভোল্ট অফ 1857-কে একটা মানে এটা কোনো একটা রিভোল্ট নয় এটা বলে আখ্যা দিয়েছে, মানে অনেকে এটাকে রিভোল্ট বলে মানে না। তো না মানলেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা একটা বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ 1857 যে রিভোল্ট হয়েছিল তার কারণ বা তার ফলাফল, এর ফলে আরও কিভাবে মানে রিভোল্টটা স্প্রেড আপ করলো সেই ব্যাপারগুলো জানতে হবে। এছাড়াও বেঙ্গল যখন বেঙ্গল অ্যাটাক করেছিল, তো বেঙ্গলও অনেকগুলো ছোটোখাটো রিভোল্টগুলো হয়েছিল। তার মধ্যে নীলবিত যেটা রয়েছে, ইন্ডিগো রিভোল্ট, কোল্ড রিভোল্ট, সাঁওতালি রিভোল্ট, চুয়ার রিভোল্ট, এই ধরনের রিভোল্টগুলো খুব ইম্পর্টেন্ট। এই ধরনের রিভোল্টগুলো দেখে রাখতে হবে। তো এই মেন যে টপিক যেগুলো বলার মতো সেগুলো আমি বললাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি টপিক ওয়াইজ তোমাদের এগুলো ডিসকাস করবো। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফি। আচ্ছা দেখো, স্টেট লেভেল যে এক্সাম যেগুলো হয়, স্টেট লেভেল বিশেষ করে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা,
আমাদের ওয়েস্ট বেঙ্গল রেটের যে পরীক্ষাগুলো হয় সেখানে জিওগ্রাফি দুটো পোর্শন থাকে। দুটো পোর্শন বলতে একটা তো ইন্ডিয়ান জিওগ্রাফি, পুরো ইন্ডিয়া সম্পর্কে জানতে হচ্ছে, একটা থাকে আমাদের স্টেট রিলেটেড মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিওগ্রাফি। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এক্ষেত্রে ফিজিক্যাল পোর্শন যেটা রয়েছে এই জায়গাটা ভালো করে তোমাদের জানতে হবে। বিশেষ করে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে যে প্রথম যে কোশ্চেনগুলো যেগুলো আসার মতো, যেরকম ধরো ভূমিকম্প, হাতকয়েক হওয়ার কারণ, বা সুনামির কারণ, বা এর ফল, বা জিওগ্রাফির একটা পোর্শন যেটা এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে খুব মিলে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটা পিছনে কি কারণ। আচ্ছা, জিওগ্রাফির সাথে ডিরেক্ট করে এনভায়রনমেন্টাল যে সায়েন্সটা রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের কিছু টপিক নিয়ে একটু ডিসকাস করছি। যেমন ধরো জিওগ্রাফি রিলেটেড যে এনভায়রনমেন্টাল সায়েন্সের যে টপিকগুলো রয়েছে, যেমন ধরো জলদূষণ কি, জলদূষণের কারণ, বায়ুদূষণ কি, বায়ুদূষণের কারণ। তারপর ধরো আরো অন্যান্য ধরনের কোশ্চেন, পলিউশন রিলেটেড কোশ্চেন আসার মতো রয়েছে। আচ্ছা, আর এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে যেটা লাইফ সায়েন্সের যেটা মিল আছে সেটা হচ্ছে ইকোলজি পোর্শন। ইকোলজির মধ্যে তোমাদের যেরকম ফুড চেইন, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, এই জায়গাগুলোকে খুব ভালো করে জানতে হবে। বা বিভিন্ন ধরনের যে এভিলিউশনগুলো রয়েছে, যেমন ধরো চার্লস ডারউইন, ওনার যে এভিলিউশনগুলো রয়েছে, ওনার একটা লেখা বিখ্যাত বই তোমরা সবাই জানো যে দ্য অরিজিন অফ স্পিসিস। এটা মেন রোল, এটা মেন গুরুত্ব, অভিব্যক্তি, তার গুরুত্ব, এই ধরনের কোশ্চেনগুলো আসার মতো। আচ্ছা, জিকের মধ্যে মোটামুটি সব সাবজেক্টই বলেছি। আর লাস্ট যেটা টপিক, আচ্ছা নেক্সট যেটা থাকছে জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। যদি ফিজিক্স নিয়ে যদি আমি ডিসকাস করি, ফিজিক্সের মধ্যে মেন তিনটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, যেটা পিএসসি যে কোনো পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আলো, শব্দ এবং তাপ। এই তিনটা চ্যাপ্টার খুব ভালো করে জানতে হবে, তিনটা চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন ফোকাস করা হয়। আর কেমিস্ট্রির মধ্যে তোমাদের বিশেষ করে অ্যাসিড, বেস, সল্ট, এই তিনটা পোর্শন থেকে বেশি কোশ্চেন ফোকাস করা হয়, ঠিক আছে। আর ফিজিক্সের মধ্যে আরেকটা যেটা টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে মানে পদার্থের গঠন বলতে এখানে জানো প্রত্যেকটা পদার্থ রয়েছে, পদার্থকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটার ভূমিকা, এই জায়গাগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কি বোঝানো হচ্ছে? কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তোমার স্টেট লেভেল যে এক্সামগুলো রয়েছে, এখানে দুই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স লাগে, একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ন্যাশনাল বলতে আমার দেশের মধ্যে যেগুলো করছে, আর ইন্টারন্যাশনাল বলতে অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোশ্চেনগুলো আসবে, বেশিরভাগ যে ছাত্রছাত্রী যারা রয়েছে তারা অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে অভ্যস্ত, কিন্তু আমাদের মেন্সের এক্সামের জন্য আমাদের ব্রড থিমে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে, মানে আমাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো ব্রড থিমে কোশ্চেন লিখতে হবে। তো সেক্ষেত্রে ওইভাবে আমাদের কোশ্চেন অ্যান্সারগুলোকে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স পর যেটা রয়েছে তোমাদের রিজনিং কোশ্চেন, অর্থাৎ ভার্বাল, নন ভার্বাল রিজনিং। ভার্বাল বলতে যেটা বোঝায়, তোমাদের মেন যে চ্যাপ্টারগুলো ভার্বালের মধ্যে পড়ে, সে তার মধ্যে যেটা সবচেয়ে কমন টপিক, যেমন কোডিং ডিকোডিং তোমার স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলের যে কোনো পরীক্ষায় আসার মতো। কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, তারপর সিটিং অ্যারেঞ্জমেন্ট, নাম্বার সিরিজ। আরেকটা যেটা যে রিজনিং একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সিলোজিজম। তো আগে যেটা সিলোজিজম যেটা হতো, সেটা ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে বেশি ফোকাস করা হতো। এখন শুধুমাত্র ব্যাংকিং নয়, অল ইন্ডিয়া বেসিসে স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেল যে কোনো পরীক্ষায় সিলোজিজম আসার মতো। সিলোজিজম আসতে পারে, এবং তার সাথে আরেকটা আসতে পারে লজিক্যাল ভেন ডায়াগ্রাম। এই জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে। আর নন ভার্বাল যে রিজনিং রয়েছে, নন ভার্বাল রিজনিংয়ের মধ্যে মেন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ফিগার মেনটেনিং। বিভিন্ন ফিগারে সেটাকে তোমাকে সঠিকভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এটা একটু মানে প্র্যাকটিসের জিনিস, মানে ভালোভাবে প্র্যাকটিস না করলে নর্মাল জিনিসটা পাওয়াটা মুশকিল হয়। আর এটা তোমার পেপার 3 যেটা রয়েছে, টোটাল 100 মাসের প্রত্যেকটা টপিক আজকে মোটামুটি ভাবে ডিসকাস করলাম। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমি এটাকে আরো ডিটেলসে বলবো। আচ্ছা, পেপার 4 যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথসের পোর্শন, সেটা হচ্ছে অ্যারিথমেটিক যেটা রয়েছে, বিশেষ করে অ্যারিথমেটিক যেগুলো রয়েছে, ওটা ক্লাস 6 to 10, মানে পিএসসি যেটা ফলো করে ক্লাস 6 to 10, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি পুরানো বইগুলো তোমরা কালেক্ট করে সলভ করতে পারো, ওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। এছাড়া কৃষ্ণনগর বই আছে, আরএসআর বলের অজিটিভ অ্যারিথমেটিক বুক আছে, এই বুকগুলোকে যদি ভালো করে সলভ করতে পারো তাহলে সেটা খুব হেল্পফুল হবে। কিন্তু তোমাদের যে অ্যারিথমেটিক যেটা আছে সেটা তোমাদের ডেসক্রিপটিভ বইতে করতে হবে। তোমরা অবজেক্টিভ মেথডে করে অভ্যস্ত, তোমরা অনেকে যেটা করো যে কুইকার ম্যাথ যেটা রয়েছে, কে কুন্দন বা অন্যান্য যে সমস্ত শর্টকাট মেথড বই আছে, তোমরা ফর্মুলা মুখস্থ করে করো। কিন্তু এক্ষেত্রে ফর্মুলাতে হবে না, এক্ষেত্রে যেটা করতে হবে, এখানে পুরোপুরি ডেসক্রিপটিভ বই, অর্থাৎ তোমরা ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়
যে মেথডে করে এসছো ওই ফরম্যাটে করতে হবে, মানে তোমাকে পুরো কপিতে এক্সপ্লেন করে বোঝাতে হবে, ভাষায় লেখা প্রকাশ করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যদি পুরানো বইগুলিকে তোমাকে কালেক্ট করতে পারো, যে বইটা খুব ভালো হবে। এবং যারা ইংলিশ ভার্সনে আছো তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ ভার্সন বইও পাওয়া যায়, তার সাথে কেসিনাগের বইটাও খুব ভালো, এই বইটাকে ফলো করতে পারো। আর তার সাথে আরএস আগরওয়াল তো রয়েছে, তার বইটাও ফলো করতে পারো। তো আজকে আমি তোমাদের মেন্সের ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। আর তার সাথে আরএস আগরওয়ালে দেখবে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে কয়েকটি চ্যাপ্টার বলে দিচ্ছি, যেমন ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, এলসিএম এসসিএফ, প্রফিট লস, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলোকেই যদি ধরে ধরে করতে পারো তাহলে তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। তো আজকে তোমাদের আইসিডিএস মেন্স সম্পর্কে ইন্ট্রোডাকশনের ভিডিও আমি দিলাম। এরপরে তোমাদেরকে টপিক ওয়াইজ আমি ডিসকাস করব। আর তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের সবার যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের যে ইনস্টিটিউট অর্থাৎ যে টেকনিক্যাল সিভিল সার্ভিস একাডেমি, এই ইনস্টিটিউটের যে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে 9832494371। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। এবং আমাদের যে ইনস্টিটিউটের যে অ্যাড্রেস সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেই অ্যাড্রেস দেখে আমাদের সাথে এসে মিট করতে পারো। তো আর তোমাদের যদি আরও ভিডিও চাই যে কোনো টপিকের ওপর, সেটা আমাকে প্লিজ বলবে, আমার ভিডিওতে তোমরা সেটা শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার ভিডিও শেষ করছি।